Hello everyone, welcome to the very first chapter wise class of upper primary TET. আজকে আমরা লাইট চ্যাপ্টারটা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আলোচনা করব এবং এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো আমি আজকে বাছাই করে এনেছি এই সিরিজ ক্লাসে যে সিরিজ চলবে তার প্রথম ক্লাসটিতে এখানে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব তার প্রত্যেকটা প্রশ্নই কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো বছর পড়েছে। শুধু সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওতে দেখবো তা নয়, আমরা তার রিলেটেড কনসেপ্টও এই ভিডিওর মাধ্যমে জানবো, যাতে ওই জায়গা থেকে ভবিষ্যতে কোনো প্রশ্ন এলে যেন আমরা সরাসরি করতে পারি। তো চলো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলেছে। কোন দর্পণ সর্বদা অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে? এর সঠিক উত্তর হচ্ছে সমতল এবং উত্তল উভয়ই। সমতল এবং উত্তল দর্পণ সর্বদাই সৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। অবতলের ক্ষেত্রে কি হয়? অবতলের ক্ষেত্রে অবজেক্ট বা বস্তুর ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়। অবতল দর্পণ একটি মাত্র ক্ষেত্রে, বস্তুর অবস্থানের একটি মাত্র ক্ষেত্রে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করতে পারে। কোন ক্ষেত্রে? যখন বস্তুটি দর্পণের মেরু এবং ফোকাসের মাঝে অবস্থান করে। শুধুমাত্র এই ক্ষেত্রেই একটি অবতল দর্পণ অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। এছাড়া উত্তল এবং সমতল সর্বদাই অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। তবে মনে রাখতে হবে, সমতল দর্পণ যে প্রতিবিম্ব গঠন করে সেটা বস্তুর আকারের সমান। উত্তল দর্পণ যে অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে তা বস্তুর আকারের ছোট। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে বা রিয়ার ভিউ মিরর, যেটাকে বেসিক্যালি আমরা লুকিং গ্লাস বলি, সেই লুকিং গ্লাসে কোন দর্পণ ব্যবহার করা হয়? অতি অবশ্যই উত্তল দর্পণ। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এর দৃষ্টিক্ষেত্র অনেক বেশি। আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমরা যে লুকিং গ্লাস ব্যবহার করি সেই লুকিং গ্লাসের যে ক্ষেত্রফল, সেই ছোট্ট ক্ষেত্রফলের পিছনের অনেক বস্তু, অনেক গাড়ি, অনেক ঘর, অনেকটা রাস্তা একসাথে দেখা যায়। এটা করা হয়, এটা ঘটে উত্তল দর্পণ ব্যবহার করি বলে। উত্তল দর্পণ অনেকটা দৃষ্টিক্ষেত্রে থাকা বস্তুকে তার প্রতিবিম্ব গঠন করতে পারে। অবতল দর্পণের ক্ষেত্রে এটা করা সম্ভব নয়, কারণটা হচ্ছে অবতল দর্পণ দূরে থাকা বস্তুর ছোট প্রতিবিম্ব গঠন করে। সমতল দর্পণের ক্ষেত্রে সম্ভব নয়, উত্তর হবে উত্তল দর্পণ। পরের প্রশ্নে বলেছে, দন্ত চিকিৎসকরা রোগীদের দাঁত পরীক্ষা করার জন্য কোন দর্পণ ব্যবহার করেন? অবশ্যই উত্তর হবে অবতল দর্পণ। এখানে অবতল দর্পণের একটি বিশেষ অবস্থা কাজ করে। আমরা একটু আগে দেখলাম যে অবতল দর্পণ একটি মাত্র বিশেষ অবস্থানের, বস্তুর একটি মাত্র বিশেষ অবস্থানের জন্য অসৎ এবং সমশীর্ষ প্রতিবিম্ব গঠন করে। এই কনসেপ্টটাই দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন। কি করা হয়, যে যদি দাঁতের কথা ভাবি আমরা, এই দাঁতের সামনে যদি একটি অবতল দর্পণ রাখা হয়, সেই অবতল দর্পণ এর ফোকাস এবং মেরু, এরা মেরু আর এফ হচ্ছে ফোকাস, এর মাঝে যদি দাঁত থাকে, তা দাঁতের একটি বৃহৎ প্রতিবিম্ব আমরা দেখতে পাই। দন্ত চিকিৎসকরা সেই বিবর্ধিত প্রতিবিম্ব দেখে নির্ধারণ করতে পারেন যে কোনো সমস্যা দাঁতে রয়েছে কিনা। সমতল দর্পণের ক্ষেত্রে সেটা করা যায় না, কারণ সমতল দর্পণ একই আকৃতির প্রতিবিম্ব গঠন করে এবং উত্তল দর্পণ সর্বদাই ক্ষুদ্র
প্রতিবিম্ব গঠন করে, যেটা আমরা আগেও দেখে এসেছি। ওই কনসেপ্টের উপরেই এখানে প্রশ্নটা দিয়েছে। পরের প্রশ্নে বলা হয়েছে একটি সমতল দর্পণের সামনে একজন ব্যক্তি 2 মিটার/সেকেন্ড বেগে দর্পণের দিকে এগিয়ে গেলে তার প্রতিবিম্ব তার দিকে কত বেগে এগিয়ে আসবে। এখানে দুটি কথা মাথায় রাখতে হবে। কি কি? স্যার, যদি এটা একটা সমতল দর্পণ হয়, সমতল দর্পণের সামনে যদি কোনো ব্যক্তি ভি বেগে ছুটে যান, তাহলে তার প্রতিবিম্বটি কত বেগে ছুটে আসবে সেটা দুটো অ্যাসপেক্টে তৈরি হতে আমরা নির্ণয় করতে পারি। কি করতে পারি? যদি আমায় জিজ্ঞেস করে এটি প্রতিবিম্ব, যদি আমায় জিজ্ঞেস করে প্রতিবিম্বের বেগ কত, তখন আমাকে বুঝতে হবে যে কার সাপেক্ষে প্রতিবিম্বের বেগ জানতে চাওয়া হয়েছে, ব্যক্তির সাপেক্ষে নাকি দর্পণের সাপেক্ষে। মনে রাখতে হবে দর্পণের সাপেক্ষে বস্তুর বেগ সমান প্রতিবিম্বের বেগ। কিন্তু ব্যক্তির সাপেক্ষে যে ব্যক্তি ছুটছেন দর্পণের দিকে বা দর্পণ থেকে দূরের দিকে, সেই ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের বেগ সমান 2 গুণিত ব্যক্তির বেগ বা বস্তুর বেগ। যে ব্যক্তি ছুটছেন সেই ব্যক্তির বেগের দ্বিগুণ বেগে ব্যক্তি অনুধাবন করবেন যে প্রতিবিম্বটি তার দিকে ছুটে আসছে। তো এখানে প্রশ্নে বলা হয়েছে তার প্রতিবিম্ব তার দিকে কত বেগে এগিয়ে আসবে। তো সহজ ভাবে বোঝাই যাচ্ছে যে এখানে ব্যক্তির সাপেক্ষে জানতে চাওয়া হয়েছে। উত্তর হবে 2 এর দ্বিগুণ, অর্থাৎ 4 মিটার/সেকেন্ড। পরের প্রশ্নে বলেছে সোলার কুকারে কোন ধরনের দর্পণ ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক। অতি অবশ্যই অবতল দর্পণ। তার কারণটা হচ্ছে অবতল দর্পণ হচ্ছে অভিসারী দর্পণ। অভিসারী দর্পণ কেন বলে এটাকে? কারণ সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো অবতল দর্পণে এসে পড়ে, সেই সমান্তরাল রশ্মিগুচ্ছকে অবতল দর্পণ একটা বিন্দুতে মিলিত করে। সোলার কুকারে আমরা তো চাই যে সমস্ত সূর্যের আলো একটা বিন্দুতে কেন্দ্রীভূত হোক এবং তাতে সেই বিন্দুতে অনেক বেশি তাপ উৎপন্ন হবে। যদি আমরা অবতল দর্পণ ব্যবহার করি, তাহলে কি হবে না, অনেক দূর থেকে আসা, সূর্য থেকে আসা আলোক রশ্মিগুলো একটি বিন্দুতে গিয়ে মিলিত হবে এবং সেই বিন্দুতে অনেক বেশি উত্তাপ সৃষ্টি করবে, যেটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক। যে কারণে আমরা সোলার কুকার ব্যবহার করি। উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। অপসারী দর্পণ বলে, যার কারণ হচ্ছে উত্তল দর্পণ যখন কোনো আলোক রশ্মি উত্তল দর্পণের উপরে এসে পড়বে, সেই আলোক রশ্মি উত্তল দর্পণে পড়ার পরে ছড়িয়ে পড়ে, অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়। ফলে একটি বিন্দুতে মিলিত হওয়ার বদলে আরো ছড়িয়ে পড়ছে বলে আমরা একে ব্যবহার করি না। সমতল তো জানি আমরা, যে পথে আসে লম্বভাবে পড়লে সেই পথেই চলে যায়। এক্ষেত্রে কেন্দ্রীভূত হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। পরের প্রশ্নে বলেছে সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত। এখানে অপশন গুলো ভুল রয়েছে। সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম। ফোকাস দূরত্ব কাকে বলে যদি একটু আমরা বুঝে নিই। ফোকাস দূরত্ব হচ্ছে দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দুর দূরত্ব। বিন্দুর দূরত্ব। এবার ফোকাস বিন্দুটা কি? ফোকাস বিন্দু হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন কোনো একটি দর্পণে এসে পড়ে, সেই সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রতিফলনের পরে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়, তাই হচ্ছে ফোকাস। সমতল দর্পণের ক্ষেত্রে ফোকাসটি অসীমে অবস্থিত হয়, এই জন্য তার ফোকাস দূরত্ব হয় অসীম। যদি আমায় প্রশ্ন করতো যে সমতল দর্পণের ক্ষমতা কি হবে,
ক্ষমতা হতো শূন্য। ক্ষমতাটা কি? না কোনো একটি দর্পণ বা কোনো একটি লেন্স কত বেশি আগত রশ্মিগুচ্ছকে কত বেশি কাছাকাছি মেলাতে পারছে বা কত বেশি দূরে ছড়িয়ে দিতে পারছে। সমতল দর্পণ কাছাকাছিও মেলায় না, আবার ছড়িয়েও দেয় না তাকে সমান্তরাল রশ্মিগুচ্ছকে, যে কারণে তার ক্ষমতা শূন্য হয়। মনে রেখো, সমতল দর্পণের ক্ষমতা শূন্য। পরের প্রশ্নে বলেছে সেলুনে বা বিউটি পার্লারে মুখ দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা উচিত? অতি অবশ্যই সাধারণ সমতল দর্পণ। কারণ তুমি তো চাও না যে পার্লারে গিয়ে তোমার মুখটাকে একটু বড় দেখাক বা তোমার মুখটা একটু ছোট দেখাক। তোমার তোমার মুখটাকে যেমন তেমন দেখাবে, তবে না তুমি বুঝতে পারবে যে তোমার মেকআপটা কেমন হয়েছে। মেয়েরা তো খুব শৌখিন হয়, ছেলেরাও আজকাল খুব শৌখিন। ফলে যখন তুমি আয়নায় নিজেকে দেখবে, ঠিক তুমি যেমন তেমন তুমি যদি দেখো, তুমি বাইরে বেরোলে তোমাকে লোকে দেখে তারাও বেশ মজা পাবে, আনন্দ আনন্দ পাবে। সে কারণে বিউটি পার্লারে আমরা সাধারণত সমতল দর্পণ রাখি, যাতে প্রতিবিম্ব যেমন ঠিক তেমন প্রতিবিম্ব তেমন বস্তুকেই আমরা ওখানে দেখতে পাই। পরের প্রশ্নে বলেছে যদি কোনো আলোক রশ্মি সমতল দর্পণের উপর লম্বভাবে আপতিত হয়, তবে প্রতিফলন কোণের মান কত হবে? সমতল দর্পণে যদি কোনো আলোকরশ্মি এসে আপতিত হয়, সেক্ষেত্রে মনে রাখতে হবে আপতন কোণের মান হয়ে যায় 0 ডিগ্রি। আর আমরা করেছি প্রতিফলনের যে নিয়ম, প্রতিফলনের সূত্র, সেখানে আই এবং আর এর মান কি হয়? সমান হয়। আর মানে প্রতিফলন কোণ। তাই যেহেতু আই এর মান 0 ডিগ্রি, তাই প্রতিফলন কোণ আর এর মানও হয়ে যাবে 0 ডিগ্রি। তবে এখানে একটি প্রশ্ন জিজ্ঞেস করে যা খুবই গুরুত্বপূর্ণ, যে চ্যুতি কোণ কত? চ্যুতি কোণ হচ্ছে আলোকরশ্মি যে পথে এসেছিল সেই পথ থেকে ঘুরে গিয়ে কত ডিগ্রি ঘুরে গিয়ে সে চলে গেল। যদি আলোক রশ্মি 0 ডিগ্রি কোণ করেই চলে যায়, অর্থাৎ যে পথে এসেছিল সেই পথেই চলে যায়, তাহলে তাকে 180 ডিগ্রি ঘুরতে হবে। তো এক্ষেত্রে চ্যুতি কোণ হয়ে যায় 180 ডিগ্রি। প্রতিফলনের ক্ষেত্রে তোমরা একটা সূত্র ব্যবহার করতে পারো। চ্যুতি কোণের ক্ষেত্রে চ্যুতি কোণ সমান ডেল্টা ইকুয়ালস টু 2i মাইনাস 180 মাইনাস 2i। এটা তোমরা ব্যবহার করতে পারো। এখানে আই এর ভ্যালু 0, তাই জন্য ডেল্টা হয়ে যাবে 180 ডিগ্রি। তো আমাকে জানতে চেয়েছে প্রতিফলন কোণের মান, তো তার উত্তর হবে 0 ডিগ্রি। পরের প্রশ্নে বলেছে দুটি সমতল দর্পণকে পরস্পর 90 ডিগ্রি কোণে রাখলে তাদের মাঝে থাকা বস্তুর কটি প্রতিবিম্ব তৈরি হবে? দেখো, দুটি সমতল দর্পণকে যখন আমরা একটি কোণ করে রাখবো, তার মাঝের কোণ যদি থিটা হয় এবং সেই সমতল দর্পণের মাঝখানে কোনো বস্তু রাখলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, তা যদি আমাকে বুঝতে হয়, তাহলে তার জন্য আমাকে প্রথমে হিসেব করতে হবে 360/থিটা, যাকে আমরা স্মল এন বলি। এই স্মল এন যখন আমরা হিসেব করব, তার দুটো ভ্যালু আসতে পারে। হয় সেটা আসতে পারে জোড়, ইভেন নাম্বার, অথবা আসতে পারে অড নাম্বার। ইভেন মানে ধরো 2 এলো, 4 এলো, 6 এলো। অড মানে 1 এলো, 3 এলো, 5 এলো, 9 এলো, 7 এলো। যদি ইভেন আসে, তা সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রতিবিম্বের সংখ্যা হবে প্রতিবিম্বের সংখ্যা সমান n-1। এন কি? 360/থিটা। যদি অড আসে, তখন আমাকে দেখতে হবে যে বস্তুটি কোথায় অবস্থান করেছে। যদি বস্তুটি দর্পণ দুটির ঠিক মাঝখানে অবস্থান করে থাকে, যদি এরকম একটা ব্যাপার হয় যে দর্পণ দুটি থেকে সমান দূরত্বে অবস্থান করেছে, বস্তুটি দর্পণ দুটি থেকে সমান দূরত্বে অবস্থান করে, তবে প্রতিবিম্বের সংখ্যা হবে তবে প্রতিবিম্ব
n -1টি গঠিত হবে, আর বাকি অন্যথায় যদি অড আসে প্রতিবিম্বের সংখ্যা হবে n। প্রতিবিম্বের সংখ্যা হবে n। কখন? অন্যথায়, মানে যদি বস্তুটির অবস্থান দুটি দর্পণ থেকে একই দূরত্বে না হয়, তখন। অন্যথায়। তাহলে এখানে আমাকে প্রশ্ন বলেছে পরস্পরের 90° কোণে রাখা আছে, অর্থাৎ থিটার ভ্যালু 90°। তাহলে এখানে প্রথমে আমি কি ক্যালকুলেট করব? 360 বাই থিটা, অর্থাৎ 360/90, যেটা ভ্যালু আসবে 4। তার মানে সেটা একটা ইভেন নাম্বার। ইভেন নাম্বার মানে প্রতিবিম্বের সংখ্যা হবে 4 - 1, অর্থাৎ 3। পরের প্রশ্নে বলেছে পেরিস্কোপে দর্পণগুলি পরস্পরের সাথে এবং নলের সাথে কত কোণে ফেলে থাকে। পেরিস্কোপ হচ্ছে এই ধরনের যন্ত্র, জেড এর আকারের একটা যন্ত্র, যেখানে দুটি দর্পণ থাকে যারা পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়। সমান্তরাল মানে পরস্পরের মধ্যে কোণ থাকে 0°, এবং তারা নলের সাথে 45° কোণ করে থাকে। নলের সাথে 45° কোণ করে থাকে। অপশন বি ইজ দা কারেক্ট। এখানে আরেকটি যন্ত্রের কথা পড়তে লাগে, সেটা হচ্ছে ক্যালাইডোস্কোপ। এখানে 3টি দর্পণ আমরা ব্যবহার করি, যারা পরস্পরের সাথে 60° কোণ করে থাকে। পরের প্রশ্নে বলেছে জলের মধ্যে আংশিক ডোবানো একটি সোজা লাঠিকে বাঁকা দেখায় কেন? এর মূল কারণ হচ্ছে প্রতিসরণ। যখন আমরা একটা লাঠিকে জলের মধ্যে ডোবাবো, লাঠি থেকে কোনো আলোক রশ্মি যখন জলের বাইরে বেরোনোর চেষ্টা করবে, তখন কি হয় না, আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। এইভাবে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। একটা আলোক রশ্মি এইভাবে এসে পড়লো, অভিলম্ব, বেরোনোর সময় সেটা অভিলম্ব থেকে দূরের দিকে সরে যায়। ফলে এই বিন্দুটিকে খানিকটা ওপরে বলে মনে হয়, ফলে লাঠিটা এভাবে বেঁকে গেছে বলে আমার মনে হয়। এর মূল কারণ হচ্ছে প্রতিসরণ। তারাদের মিটমিট করে জ্বলতে দেখা যায় আলোর কোন ধর্মের জন্য? অবশ্যই আলোর প্রতিসরণ। আলো প্রতিষ্ঠিত হয়ে যখন বায়ুমণ্ডল দিয়ে আসে, বায়ুমণ্ডলের মধ্যে আসার সময় বায়ুমণ্ডল অনেকগুলো স্তরে ভেঙে যায়, বিভিন্ন ঘনত্বের অনেকগুলো স্তর তৈরি করে। এই স্তর দিয়ে যখন আলোক রশ্মি আসে, তখন তার বারবার প্রতিসরণ ঘটে, এবং তখন সে বিভিন্নভাবে বাঁকতে বাঁকতে আসে বলে আমরা এটাকে মিটমিট করতে দেখি। কিন্তু আসলে আলো মিটমিট করে আসে না, আলো সারাক্ষণই আসে। এটা আলোর প্রতিসরণেরই একটা প্রয়োগ। যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে, তখন আলোর কি ঘটে? বেগ কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমে, বেগ বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, কম্পাঙ্ক পরিবর্তন হয় না, সরি হয়, কোনো পরিবর্তনই হয় না। দেখো, কম্পাঙ্কের সর্বদাই পরিবর্তন হবে না, কারণ কম্পাঙ্ক নির্ভর করে উৎসের উপরে। একটা উৎস থেকে আলো চলে এলো, তারপরে তো তার সাথে উৎসের কোনো সম্পর্ক নেই, ফলে কম্পাঙ্ক কোনোভাবেই পরিবর্তিত হবে না। তো কম্পাঙ্ক যদি পরিবর্তন না হয়, তাহলে কি হবে? সেটা বেগ কমে যাবে এবং তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে। একটা সম্পর্ক আছে যে বেগ সমান তরঙ্গ দৈর্ঘ্য গুণিত কম্পাঙ্ক। আচ্ছা, তোমায় যদি প্রশ্ন করে যে আলো কি ধরনের তরঙ্গ, বলবে আলো হচ্ছে তির্যক তরঙ্গ এবং তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এক্ষেত্রে কম্পাঙ্ক যদি ফিক্সড হয়ে যায়, তার মানে কি? বেগ সমানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যদি বেগ বাড়ে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, যদি বেগ কমে
তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কমবে। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্নে বলেছে জল ভর্তি বালতি তলদেশ কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয় কেন? তারও একই কারণ, প্রতিসরণ। প্রতিসরণের কারণে আলোক রশ্মি অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায় এবং জল ভর্তি বালতির তলদেশ কিছুটা উপরে উঠে এসেছে বলে মনে হয়। আচ্ছা, এখানে বলে রাখি যে বিক্ষেপণে কি ঘটে। বিক্ষেপণে দুটো ঘটনা মনে রাখবে। একটা হচ্ছে আকাশকে নীল দেখায়, তার মূল কারণ হচ্ছে বিক্ষেপণ। দুই হচ্ছে সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময় সূর্যকে লাল দেখায়। যদি একটু ভালো করে দেখি আমরা, তখন সূর্য একটু লালাভ বিকিরণ করে, সূর্যকে লাল দেখায় সূর্যাস্তের সময় এবং সূর্যোদয়ের সময়। তারও মূল কারণ বিক্ষেপণ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কোথায় দেখা যায়? অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু। বহুবার পরীক্ষাতে এসেছে। অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু, সেখানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর কোথায় দেখা যায়? মরীচিকাতে দেখা যায়। আর কোথায় দেখা যায়? আর দেখা যায় উম যখন হচ্ছে গিয়ে রামধনু গঠিত হয় বা রংধনু গঠিত হয় বা রামধেনু গঠিত হয়, তখনও কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা যায়। কোন রঙের আলোর ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? দেখো, প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একটা ব্যস্ত সম্পর্ক রয়েছে। প্রতিসরাঙ্ক সমান প্রতিসরাঙ্ক সমানুপাতিক 1 বাই তরঙ্গ দৈর্ঘ্য। যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরাঙ্ক তত কম। প্রতিসরাঙ্ক তত কম। সবচেয়ে কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? আমরা জানি যে চারটি কালার রয়েছে বেনিয়া সহকলা। বে, নি, আ, স, ও, প, লা। বে ফর বেগুনি, নীল ফর নীল, আ ফর আকাশী, স মানে সবুজ, ক মানে হলুদ, ক মানে কমলা, ল মানে লাল। তো বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য। লাল হচ্ছে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে অর্ডারটা বোঝা গেল। বেগুনি সবচেয়ে কম, লাল সবচেয়ে বেশি। এই অর্ডারে মেনটেন হচ্ছে। বেগুনি থেকে নীল বেশি হবে, নীল থেকে আকাশি বেশি হবে, আকাশি থেকে সবুজ বেশি হবে, সবুজের থেকে হলুদ বেশি হবে, তার থেকে কমলা, এবং তার চেয়েও বেশি লাল। এবার আমরা পড়লাম যে তরঙ্গ দৈর্ঘ্য যার যত বেশি, প্রতিসরাঙ্ক তার তত কম। ফলে সবচেয়ে কম যার, তার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে। এখানে সবচেয়ে কম হচ্ছে বেগুনি, তাই বেগুনির প্রতিসরাঙ্ক কাঁচের ক্ষেত্রে সব থেকে বেশি হবে। পরের প্রশ্নে বলেছে অপটিক্যাল ফাইবার আলোর কোন নীতির উপর কাজ করে? একটু আগেই বললাম, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আচ্ছা, সমাবর্তন কোথায় দেখা যায়? সানগ্লাস। আমরা যে সানগ্লাস ব্যবহার করি সেখানে কি থাকে? সেখানে পোলারাইজড গ্লাস থাকে। পোলারাইজড গ্লাস থাকে, যেটি কিনা একটি সমাবর্তিত গ্লাস, যার মধ্য দিয়ে আলোক রশ্মি যখন আসে, তখন কিছু রশ্মি ভেদ করতে পারে, কিছু রশ্মি ভেদ করতে পারে না। তাই আমরা একটু অনুজ্জ্বল প্রকৃতির আমরা প্রকৃতিকে দেখতে পাই, ফলে আমাদের চোখে কম স্ট্রেস পড়ে। মেঘমুক্ত আকাশকে নীল দেখায় কেন? একটু আগেই বললাম, আলোর বিক্ষেপণের কারণে। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতন আচরণ করে? জলের মধ্যে বায়ুর বুদবুদ আচরণ করে অবতল লেন্সের মতো। এখানে একটু বলে রাখি, উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স, ঠিক দর্পণের উল্টোটা। উত্তল দর্পণ ছিল অপসারী দর্পণ, এখানে উত্তল লেন্স হচ্ছে অভিসারী লেন্স। অভিসারী লেন্স মানে রশ্মিগুচ্ছকে একটা বিন্দুতে মিলিত করে। উত্তল লেন্স কি করে? একটা রশ্মিকে, অনেকগুলো রশ্মিকে একটা বিন্দুতে এভাবে মিলিত করে।
অভিসারী, আর অবতল লেন্স হচ্ছে অপসারী লেন্স। অর্থাৎ একটা বিন্দু থেকে রশ্মিগুলোকে এভাবে ছড়িয়ে দেয়, এভাবে ছড়িয়ে দেয়। এটা কখন হয়? যখন লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্কের থেকে বেশি। এই ঘটনাটা তখনই ঘটে যখন লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্ক থেকে বেশি। যখনই এর উল্টো ঘটনা ঘটবে, যখনই এর অপোজিট ঘটনাটা ঘটবে, মানে ধরো লেন্সের প্রতিসরাঙ্ক পারিপার্শ্বিক বা পারিপার্শ্বিক মাধ্যমের থেকে কম হয়ে যাবে, তখন এই উত্তল লেন্স আচরণ করবে অবতল লেন্সের মতন, অবতল লেন্স আচরণ করবে উত্তল লেন্সের মতন। তখন উত্তল লেন্স আচরণ করবে অবতলের মতন, এবং অবতল আচরণ করবে উত্তলের মতন। অভিসারী লেন্স বা উত্তল লেন্স দেখতে কেমন হয়? এরকম ধরনের। আর অপসারী লেন্স দেখতে হয় এরকম ধরনের। তো কাছে কাছে বায়ুর বুদবুদ দেখতে উত্তল দর্পণের মতন, কিন্তু তার প্রতিসরাঙ্ক থেকে জলের প্রতিসরাঙ্ক অর্থাৎ তার পারিপার্শ্বিকের প্রতিসরাঙ্ক বেশি হওয়ার কারণে সেটি আচরণ করে অবতল লেন্সের মতো। সঠিক উত্তর হবে অবতল লেন্স। নিকট দৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি দূর করতে কোন লেন্স ব্যবহৃত হয়? নিকট দৃষ্টি বা মায়োপিয়া হচ্ছে যখন আমরা কাছের বস্তুকে দেখতে পাই, কাছের বস্তুকে ভালো দেখি, কিন্তু দূরের বস্তুকে দেখি না, কিন্তু দূরের বস্তুকে দেখতে পারি না। যেটাকে আমরা বলি আমাদের চোখে মাইনাস পাওয়ারের লেন্স লাগে। মাইনাস পাওয়ারের লেন্স মানে অবতল লেন্স। অবতল লেন্সের ক্ষমতা হচ্ছে নেগেটিভ। এখানে উত্তর হবে অবতল লেন্স, যার ক্ষমতা বা পাওয়ার সেটা হবে মাইনাস। যখন আমরা মাইনাস পাওয়ারের লেন্স পরি, তখন বুঝে নিতে হবে যে আমাদের নিকট দৃষ্টি রয়েছে, আমরা কাছের জিনিস তো দেখতে পাই কিন্তু দূরের জিনিস দেখতে পাই না। ঠিক এর অপোজিট হচ্ছে হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। হাইপার মেট্রোপিয়া বা দূরদৃষ্টি, এটা এক্ষেত্রে আমরা দূরের বস্তুকে দেখতে পাবো, কাছের বস্তুকে দেখতে পাবো না। এক্ষেত্রে কাছের বস্তুকে দেখতে সমস্যা হয়। কাছের বস্তুকে দেখতে সমস্যা হয়, এর জন্য আমরা পজিটিভ পাওয়ার এর লেন্স ব্যবহার করি, যেটা কিনা একটা উত্তল লেন্স। উত্তল লেন্স হচ্ছে পজিটিভ পাওয়ারের লেন্স। তাহলে এখানে সঠিক উত্তর অবতল লেন্স। পরের প্রশ্নে লেন্সের ক্ষমতার একক একটু আগে করলাম। লেন্সের ক্ষমতা হচ্ছে ডায়াপ্টার, যাকে আমরা ডি লিখি। যেমন আমার ধরো
চোখের পাওয়ার যদি হয় +3.75 ডায়াপ্টার, তার মানে আমি এখান থেকে বুঝে যাব যে আমার হয়েছে হাইপারমেট্রোপিয়া। কেন কি আমার প্লাস পাওয়ার লাগছে, এবং সেটাকে নিরাময় করার জন্য আমাকে কত ক্ষমতার লেন্স পড়তে হবে, না 3.75 ডায়াপ্টার ক্ষমতার লেন্স পড়তে হবে। সঠিক উত্তর হচ্ছে ডায়াপ্টার। আচ্ছা বলো তো, মিটার কার একক? মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। ওয়াট কার একক? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। কোন ক্ষমতা? যান্ত্রিক ক্ষমতা, মেকানিক্যাল পাওয়ার। আচ্ছা ডায়াপ্টার তো বললাম চোখের ক্ষমতা, লেন্সের ক্ষমতা। জুল হচ্ছে শক্তির একক, শক্তি বা কার্যের একক। চলো পরের প্রশ্নে। আচ্ছা, আর তো নেই, এই কটি প্রশ্ন, 20টি প্রশ্ন ছিল। তো এই 20টি প্রশ্নের মাধ্যমে আমরা বেশ কিছু কনসেপ্ট শিখলাম। আরেকটি পর্বে আমি আরো কিছু প্রশ্ন নিয়ে আসবো আলোর। এই ছোট ছোট ভিডিওগুলোতে তোমরা পুরো চ্যাপ্টার ভিত্তিক আলোচনা এবং তার সঙ্গে প্র্যাকটিস সবই করতে পারবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।